প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টেবিল টক। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, দেশে প্রায় 20টির অধিক জেলা বন্যা কবলিত। সেই বন্যার যে পানি, সেই পানি প্রবাহ কিছুটা কমলেও সেই বন্যা কবলিত মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে সময় লাগবে, যেটি বিশেষজ্ঞরা বলছেন। এই সময় এই বন্যা কবলিত অথবা বন্যার্ত মানুষের জন্য সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র সমাজ, বিভিন্ন পেশার মানুষ যেভাবে সহযোগিতা, সহমর্মিতার অনুভূতি নিয়ে এগিয়ে এসেছেন, সেটি একটি উদাহরণ হিসেবে সামনের দিনে সেটি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সহ মানুষের প্রয়োজনে মোকাবেলা করার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই যখন বন্যা পরিস্থিতি এবং বন্যা কবলিত মানুষদের উদ্ধার এবং তাদের ত্রাণ সহযোগিতার প্রসঙ্গ, তখন এর সাথে গতকালকে আনসার সহ এবং এই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে অতীতে সুযোগ সুবিধা বঞ্চিত অথবা বৈষম্যের শিকার অনেকেই তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন। সেক্ষেত্রে গতকালকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে একটি সময় রয়েছে, সেই সময় তাড়াহুড়া বা অস্থির না হয়ে বর্তমান সরকারকে সময় দিলে যৌক্তিকভাবে তারা দাবি দেওয়াগুলো বিচার করে সেগুলোকে নানাভাবে পূরণ করার চেষ্টা করবে। এই দাবি দেওয়া পূরণ করাকে কেন্দ্র করে বেশ কেউ কেউ অস্থিরতার সৃষ্টি করছেন, জনভোগান্তি তৈরি হচ্ছে। তার পিছনে কোনো কারণ আছে কিনা সেটি নিয়েও কোনো বিশ্লেষক বা গবেষক নানা ধরনের মন্তব্য করছেন। সেটিও আজকে আমরা সম্মানিত আলোচকদের কাছ থেকে জানার চেষ্টা করব। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তাদের যে বিপ্লব, সেই ধারা বা সেই কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে, নাগরিকের প্রত্যেকের অবস্থান থেকে যে সহযোগিতা এবং দায়িত্বশীল যে আচরণ এবং ভূমিকার যে প্রসঙ্গ, সেটিও সবসময় সক্রিয় থাকার যে আহ্বান, সেটিও কিন্তু সম্মানিত প্রধান উপদেষ্টা সকলের কাছেই জানিয়েছেন। সব কিছু মিলিয়ে আজকের এই আলোচনা, তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম কার কারণে অস্থিরতা। এ বিষয়ে আলোচনা করার জন্য তিনজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। সর্বডানে আছেন সমাজ বিশ্লেষক ও রাজনীতিবিদ ফজলে হুদা বাবুল। মাঝখানে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর সাবেক সম্মানিত সভাপতি M আবদুল্লাহ। আমার ডান দিকে আছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং সম্মানিত সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই ইকতেদার আহমেদ, আপনার কাছেই আসতে চাই যে আসলে বন্যা পরিস্থিতির প্রসঙ্গ দিয়ে আমরা আলোচনাটি শুরু করতে চাই। এই বন্যা কবলিত মানুষদের সহযোগিতা করার জন্য ত্রাণ, তার চিকিৎসা কিংবা অন্যান্য যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, তাদেরকে উদ্ধার করার প্রসঙ্গে আমরা এবারে যে সকল শ্রেণী পেশার মানুষের দলমত নির্বিশেষে যে তার একাগ্রতা এবং তার যে অংশগ্রহণের আয়োজনটি দেখলাম, যার যতটুকু সামর্থ্য বা সুযোগ রয়েছে, এটি নিশ্চয়ই ভবিষ্যতে এবারের বন্যা এবং ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে, সেটি মনে করছেন অনেকেই। আপনি কিভাবে দেখেন? এটা তো আমরা অভিভূত হয়ে গেছি যে সারা দেশের শ্রেণী পেশার সকল ধরনের মানুষ আমাদের এই যে বন্যার্থদের যে সাহায্যে যে এগিয়ে এসেছেন, এবং সেখানে আমরা দেখেছি যে যত সংখ্যক টিম ত্রাণ নিয়ে গিয়েছে, এরা হয়তো ওই যে এই লজিস্টিক্সের অভাবের কারণে ত্রাণ হয়তো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে পারছে না। কিন্তু আমরা দেখলাম যে এই যে TSC, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র, এখানে গতকাল পর্যন্ত বোধহয় দেখেছি যে নগদ টাকা 4 কোটি টাকার উপরে। তারপরে ধরেন আপনার হচ্ছে ত্রাণ সামগ্রী এগুলো বহন করতে বললো যে বেশ কিছু 50-60টা ট্রাকের প্রয়োজন হবে। তো মানুষের যে এই স্বতঃস্ফূর্ত সাড়া, এটা তো ধরেন এটা TSC-তে এখন জায়গাও নেই, জায়গাও নেই, এবং মানুষ কিন্তু এখনও আসছে। এবং আগে তো সাহায্য নেওয়ার জন্য মানুষ লাইন দিত, এখন দেখা যাচ্ছে যে ত্রাণ দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো এটা অত্যন্ত আশাবাঞ্জক। আমরা যদি আজকে যে এই যে জাতি যে আজকে যে এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য সম্মিলিতভাবে যে জাতির সকল শ্রেণী পেশার মানুষের যে প্রয়াস, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তা আমার মনে হয় আর কি যে অচিরেই আমরা একটা মানে ঐক্যবদ্ধভাবে যদি আমরা সবাই থাকি, তাহলে আমরা আমাদের যে কোনো ধরনের দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে একটু শুনে নিই সবার কাছ থেকে। M আবদুল্লাহ ভাই, আপনার কাছে আসতে চাই যে মানুষের জন্য, সেটি এবারের বন্যার মধ্যে আমরা প্রত্যাশা করি যদি এবারের বন্যার সে কারণ নিয়েও নানা ধরনের পর্যালোচনা আছে, সেক্ষেত্রে আপনি কিছু যোগ করতে চাইলে যোগ করবেন। পাশাপাশি এই যে মানুষের জন্য, সেটি আরেকটি উদাহরণ হয়ে থাকলো এবারের বন্যা মোকাবেলা করতে গিয়ে, আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। এবারের যে বন্যা এবং বন্যা শুরু হওয়ার পরে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটা একটি নতুন বাংলাদেশের চিত্র আসলে।
আমরা 5 আগস্টের যে অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেটারই একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই বন্যার মতো একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে, সেটার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। ঘটনাচক্রে আমি যেখানে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে জেলাটি, সে ফেনীর মানুষ আমি। জি, আমার বাড়ি উপকূলীয় সোনাগাজীতে। আজকের দিনে আমি এখানে আসার কিছুক্ষণ আগেও সেখানে আমার কথা হয়েছে যে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি এফেক্টেড এলাকা হচ্ছে উপজেলা হিসেবে সোনাগাজী। আগে পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী এই 3টি জেলা সর্বপ্রথম সেখানে এফেক্টেড হয়। এখন সেই পানিগুলো নেমে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে নামতে গিয়ে এখন সোনাগাজী, দাগনভূঞা ওই এলাকাটি সবচেয়ে বেশি, এবং ওইদিকে পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুরও একই সঙ্গে এফেক্টেড হচ্ছে, নতুন করে প্লাবিত হচ্ছে। সর্বশেষ খবরে যেটা জানা যাচ্ছে যে সেখানে এত বেশি ত্রাণ গিয়েছে, ত্রাণের কোনো অভাব নাই। আজকে দুপুরেই অনেকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে যারা আসছেন তারা কোনো ত্রাণ নিয়ে আসার দরকার নাই, এখানে প্রচুর ত্রাণ আছে, শুধু খালি ট্রাক নিয়ে আসেন, ট্রাক্টর নিয়ে আসেন। ত্রাণগুলো পৌঁছানোর জন্য যে গাড়িগুলো মানে একেবারে প্রত্যন্ত এলাকায় পৌঁছানোর সেই ব্যবস্থাটার সংকট আছে। রাস্তাগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, এবং আমরা যে সেখান থেকে যে খবর পাচ্ছি যে অনেক প্রত্যন্ত গ্রামে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছে না। এই জায়গাটাতে চট্টগ্রাম মহাসড়কের কোথাও হাঁটু সমান পানি ছিল, কোমর সমান পানি ছিল। এই অবস্থা, অনেক গাড়ি অচল হয়ে পড়ে আছে সেখানে, এখনো পর্যন্ত সে গতিশীল হয় নাই। ঢাকা থেকে চট্টগ্রামমুখী গাড়ি কিন্তু এখনো চালু হয়নি, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনটা চালু হয়েছে এবং কিছু কিছু গাড়ি আসছে। যে কথাটি ইকতেদার ভাই বলেছেন যে এই যে নতুন বাংলাদেশের নতুন যে আমরা চিত্রটি দেখলাম, আপনি দেখবেন যে ত্রাণ সামগ্রী সাহায্যের জন্য যারা সাহায্য করতে চায় তারা সবচেয়ে বেশি একটা বিষয়কে গুরুত্ব দেয়, যার হাতে সাহায্যটা দিচ্ছি সে সততার সাথে, নিষ্ঠার সাথে যথাযথভাবে এটি বিতরণ করবে কিনা, পৌঁছাবে কিনা, তার আমার এই যে আস্থার জায়গাটা, এইটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে এভাবে কোটি কোটি নগদ টাকা এবং ট্রাক আমি গতকাল পর্যন্ত বোধহয় দেখলাম 60 ট্রাকের মতো অলরেডি ত্রাণ সামগ্রী তারা পাঠিয়েছে। এই যে আস্থার একটি জায়গা ছাত্ররা তৈরি করতে পেরেছে, এটা কিন্তু একটা অভাবনীয়, অকল্পনীয় ব্যাপার। আপনি দেখবেন যে আরও যারা কে যায়নি সেখানে, আপনি আসুন্না ফাউন্ডেশন, তাদের সেখানে 2 দিন আগ পর্যন্ত 26 কোটি টাকা নগদ জমা হয়েছে এই ফেনীর জন্য, এবং তারা সেখানে বিলিয়ে যাচ্ছেন। এই যে একটা নতুন বাংলাদেশ, আমাদের প্রত্যাশার জায়গাটাতে হয়তো অনেক প্রত্যাশা পূরণ হতে সময় লাগবে, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। যে অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ ভাই। আরো শুনবো ফজলে হুদা বাবুল ভাই। আসতে চাই যে একটা নতুন বাংলাদেশ, যেটি আমরা সবাই বলছি, এই বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকুক এবং এর মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের জায়গাগুলো, সেই কাজগুলো হোক। প্রাতিষ্ঠানিক যে সংস্কার, যেগুলো আসলে নানা ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপে যেগুলো নষ্ট হয়েছে, মানুষের আস্থা হয়েছে, সেখানে আস্থা ফিরে আসুক। সেই আলোচনায় আমরা পর্যায়ক্রমে আসব। কিন্তু এই যে কোনো দুর্যোগে বা এবারে বন্যা কবলিত মানুষদের সহযোগিতার ক্ষেত্রে, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেই জায়গাতেও কিন্তু আমরা বেশ নতুনত্বের জায়গাগুলো দেখছি। শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রাজনৈতিক দল হিসেবে প্রায় প্রত্যেকেই সেখানে যাচ্ছে। আমি কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি, আমি জানি আমরা গতকালকে পরশুদিন একটা জরুরি মিটিং করে আমাদের ফুল টিম সেখানে গেছে এবং কাজ করছে তারা আজকেও। আমার এলাকার রাজনীতিবিদ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি দেখেছি সেই নওগাঁ থেকে তারা ট্রাক নিয়ে যাচ্ছে এবং অর্থের কোনো অভাব হয়নি। আধা ঘন্টার মধ্যে একটা উপজেলায় যদি আপনার 5 লাখ টাকা নির্দ্বিধায় মানুষ দিয়ে দেয়, কত 400-500 মানুষ মিলে 5 লাখ টাকা দিয়ে দিয়েছে, অ্যান্ড দে আর মুভিং। সো এই যে একটা জিনিস, এটা আসলে নতুন বাংলাদেশ আমি ঠিক বলবো না, বাংলাদেশিদের এটা রক্তেই আছে। আমরা ছোট যখন ছিলাম আমরা দেখেছি হয়তো স্কুল থেকে বাড়ি যাবার সময় বৃষ্টি এসছে, হয়তো অন্য একটা ঘরে উঠেছে, ওরা কিন্তু নিয়ে এসে মুড়ি বা চাল ভাজা বা ছোলা ভাজা দিয়ে পানি খেতে দিত, বসতে দিত। এটা কিন্তু আমাদের একটা সংস্কৃতির, দীর্ঘ পুরাতন সংস্কৃতির অংশ ছিল। যে ফ্যাসিস্ট সরকার ছিল, সমাজ ব্যবস্থার মধ্যে অনেক রকমের যে বিভেদ, শ্রেণীভেদ এবং বৈষম্য, সোজা কথায় আমি যদি বলি সর্বস্তরে বৈষম্য, এবং সেটা ধর্মীয় ক্ষেত্রেও বৈষম্য এসেছে। আমি প্রায় 12টা এলাকায় আমি
সনাতন ধর্মের আজকে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী। জন্মাষ্টমী। সবাইকে সকল সনাতনী ধর্মাবলম্বীদের জন্য আমার শুভেচ্ছা, যে জন্মাষ্টমী তাদের আরও ভালো কাটুক। তো এর আগে আমি অনেকগুলো সভা করেছি, তাদের যে অভিপ্রায়, তাদের যে ভালোবাসা, এবং তারা কিন্তু মনে করে যে এই প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে আপনি বাংলাদেশি আমি বাংলাদেশি, আপনি হিন্দু না মুসলমান এটি আমার দেখবার প্রয়োজন নেই, নাগরিক, এটা কিন্তু ছিল নাগরিকের না। মর্যাদা নিয়ে আমরাও কিন্তু ছোটবেলায় সেই দুর্গাপূজাতে যেতাম, হিন্দুরাও কিন্তু আমাদের সীমায় খেতে আসতো। এই যে এটাকে বিভাজন করে পোলারাইজেশন করা হয়েছে যে সমাজে, এই সমাজ ব্যবস্থায়ও কিন্তু একটা ব্যাপক বৈষম্য এসেছে, এবং ইমাম সাহেবদেরকেও পোলারাইজেশন করা হয়েছে। সো ওইটা আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য না, যেটা আমরা বন্যায় দেখছি, এটাই আমাদের সহজাত বৈশিষ্ট্য। আমরা সামাজিক, আমরা একজন আরেকজনের সাথে বন্ধনে যুক্ত হতে চাই, আমাদের বন্ধুত্ব সবার সাথে থাকে, আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলায় কথা বলি, সবাই আমরা একই খাবার খাই, আমাদের আচার আচরণ সব একই রকমের। এই সম্প্রীতিবোধ সবসময় বজায় থাকুক, এই সম্প্রীতিটাই বাংলাদেশের কিন্তু মূল জিনিস। ফজলে হুদা বাবুল ভাই, আরো আলোচনা শুনবো আমরা। কি প্রসঙ্গে ইকতেদার আহমেদ আপনার কাছে আসতে চাই, বিগত 15 বছর ধরে যেটি বাবুল ভাই বললেন যে আসলে সামাজিক এবং সাংস্কৃতিক আমাদের যে পরিচয়, এবং তার এই পরিমণ্ডলে আমরা মানুষের জন্য যা করতো দায়িত্বর জায়গা থেকে কিংবা সামাজিক ক্ষেত্র থেকে যে ভূমিকাগুলো পালন করতো, সেই জায়গাতেও রাজনৈতিক এক ধরনের কেন্দ্রীকরণ হয়েছে। সেই জায়গা থেকে তো মানুষ বেরিয়ে আসবে নিশ্চয়ই, সেই প্রত্যাশা আমরা করতে পারি। এটা যে অত্যন্ত দুঃখজনক, আপনি দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর হলো, 52 বছর অতিক্রম করেছে, কিন্তু এখনও আমরা দেখেছি যে বিগত যারা ক্ষমতাসীন ছিলেন তারা জাতিকে বিভক্ত করে রেখেছেন। যে একটা জাতিকে যদি আপনি ঐক্যবদ্ধ রাখতে পারেন, তাহলে কিন্তু এই জাতি দ্বারা কিন্তু অনেক কিছুই সম্ভব। আমরা উদাহরণ দিতে পারি হলো জাপানের উদাহরণ দিতে পারি, যে ওদের কিন্তু প্রাকৃতিক সম্পদ বলে কিছু নাই, ওদের হচ্ছিল হিউম্যান রিসোর্সেস। এই হিউম্যান রিসোর্সেস ডেভেলপ করে তারা কিন্তু সেকেন্ড লার্জেস্ট ইকোনমি অফ দি ওয়ার্ল্ড ছিল। তো বাংলাদেশের সামনে কিন্তু সেই সুযোগ আছে। এখন আমাদের খালি নেতৃত্বের ব্যর্থতার জন্য কিন্তু আমরা এতদিন কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এখন ধরেন আমি দীর্ঘদিন জাপান ছিলাম, তো ওখানে যখন আমাদের যে এই ওদের ফরেন মিনিস্ট্রি যখন আমাদের ওরিয়েন্টেশন দেয়, তখন ওরা বলে যে একটা নেতৃত্বের মধ্যে আপনি যদি 4টা গুণাবলীর সমন্বয় ঘটে, একটা হচ্ছিল অনেস্টি, সিনসিয়ারিটি, ডেডিকেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম। রাষ্ট্রের যে শীর্ষ নেতৃত্বের মধ্যে যদি এই 4টা গুণাবলী থাকে, তাহলে উইদিন এ ভেরি শর্টেস্ট পসিবল টাইম ওই নেতৃত্ব জাতিকে কিন্তু একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তো বাংলাদেশের প্রত্যাশিত সফলতা নিয়ে আসতে পারে। আপনি এখন বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, আমি কিছুদিন আগে 3-4 দিন আগে ফেসবুকে একটা পোস্ট পড়লাম, তো প্রবাসীরা বলতেছে যে আমরা 1.5 কোটি প্রবাসী আছি, আমরা যদি আমাদেরকে যেমন এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের চতুর্দিকে 54টা অভিন্ন নদী আছে, এর মধ্যে বোধহয় 44টা নদীতেই তারা হচ্ছিল বাঁধ নির্মাণ করেছে। এখন বাঁধ নির্মাণ করে তারা কি করে, যখনই তাদের এই যে ওই পাশে পানির প্রবাহ বেড়ে যায়, তখন তারা কি করে পানি ছেড়ে দেয়। তো এগুলো তো একটা নিয়ম আছে, তো পানি যদি ছাড়তে হয় তাহলে তো আমাদের সাথে তারা যোগাযোগ করবে, আমার যৌথ নদী কমিশন আছে। কিন্তু এগুলো এবার দেখলাম যে সেটাও করে নাই, যে তারা যে পানি ছাড়লো, হঠাৎ পানি ছেড়ে দিল, এবং আমরা ধরেন অতিবৃষ্টি হয়েছে, তার পাশাপাশি দেখা গেল যে ভারত থেকে যে এটা কারণটা কি হতে পারে। এখন দেখুন এই না, ওই আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে প্রবাসীরা বলতেছে যে আমরা প্রতিজন আমরা 1000 টাকা করে দিব, আমরা যারা প্রবাসী আছি, এবং আমরা 1.5 কোটি লোক যদি 1000 টাকা করে দিই, তাহলে এটা বোধহয় 15,000 কোটি টাকা হয়। তাহলে তাদের আবেগ, তাদের যে উচ্ছ্বাস, যে প্রবাসী দেশ নিয়ে ভাবনা, যে তারা দেশের জন্য করতে চায়। এবং আমাদের খালি এখন দরকার হচ্ছে একটা নেতৃত্ব, একটা সঠিক নেতৃত্ব যদি আমরা পাই, আমি মনে করি আর কি, বাংলাদেশের যত ধরনের সমস্যা আছে, বাংলাদেশ থেকে যে এই যে কোটি কোটি টাকা যে পাচার হয়ে গিয়েছে, এই পাচারকৃত টাকা, তারপরে বাংলাদেশের ধরেন এখানে অভ্যন্তরে হচ্ছিল ব্যাংক লোপাট, তারপর হচ্ছিল ঋণ খেলাপি, যত ধরনের আমাদের সমস্যা আছে, কেন শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, সব কিছুরই কিন্তু আমার দূর হয়ে যাবে যদি আমরা আমাদের যে আমাদের বাংলাদেশে আমি বলবো যে যোগ্য লোকের কিন্তু অভাব নাই, কিন্তু যোগ্য লোক কিন্তু যোগ্য লোকে এতদিন মূল্যায়িতই হয় না। আপনি যদি এখন ধরেন যে অযোগ্য অথর্ব লোককে যদি আপনি মূল্যায়িত করে যদি আপনি চেয়ারে বসান, তাহলে ওই চেয়ার থেকে জাতি যে সেবা আশা করতে পারে, সেই সেবা তো জাতি পাবে না। এবং এই দীর্ঘ 17 বছর কিন্তু এটাই হয়েছে। অসংখ্য ধন্যবাদ ইকতেদার আহমেদ। আরো আলোচনা শুনবো। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আসতে চাই যে দেশের এগিয়ে যাওয়া মানুষ, সেই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা পালন করতে চায়, প্রবাসীদের উদাহরণের প্রসঙ্গ
প্রসঙ্গ, সেটি ইকতেদার আহমেদ ভাই বলছিলেন, সেটা আমাদের সকলের আমরা কম বেশি এই সময় গণমাধ্যমগুলোতে রিপোর্ট হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেটি লক্ষ্য করছি। কিন্তু আমাদের মধ্যে যে বিভাজন এখনও আছে, একেবারে তো দূর হয়ে যায়নি, কিন্তু ক্রমান্বয়ে নানাবিধ পদক্ষেপের মধ্যে দিয়ে সেটি আস্তে আস্তে সহনশীল অবস্থা নিয়ে আসা। কিন্তু বিভাজনের কারণ যখন রাজনীতি, সেই জায়গাতে ব্যাখ্যা বিশ্লেষণ করে কি অবস্থা মনে হয়, খুব সহজেই সেটাকে সহনশীল অবস্থা নিয়ে আসা সম্ভব হবে কিনা? প্রবাসের প্রসঙ্গটাতে আমি প্রথমে বলতে চাই, আমাদের প্রবাসী ভাইয়েরা এই যে পরিবর্তনটাকে কিভাবে নিয়েছে, তাদের যে আমাদের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা, দ্বিতীয়বার স্বাধীনতা, তারা 20 দিনে, মাত্র 20 দিনে 22,000 কোটি টাকার মতো বোধহয় তারা পাঠিয়েছে, এবং সেখানে 30%, মানে এর আগের বছরের একই সময়ের তুলনায় 30% বেশি টাকা পাঠিয়েছে। এই যে তাদের দেশপ্রেম, তারা বিদেশে এক একজন প্রবাসী কি পরিশ্রম করেন, যারা বিদেশে যান তারা দেখেছেন যে তাদের কিভাবে তারা পরিশ্রম করে, কিন্তু দেশপ্রেমটা তাদের ওখান থেকে তারা কিভাবে দেশপ্রেম আমাদেরকে দেখাচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে থেকে, আমরা এখানকার আলো বাতাস উপভোগ করেও কিন্তু আমরা অনেকে সেটা দেখাতে পারছি না। আপনি যে কথাটি বলছেন যে আমাদের এই যে নতুন যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে, নতুন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের সবারই কিন্তু যার যার জায়গা থেকে অনেক কিছু করণীয় আছে। রাজনৈতিক জায়গা থেকে বিদ্বেষ, বিভাজন এগুলোর কথা এসছে, কিন্তু এই বিদ্বেষ বিভাজনকে আমাদের এই ইতি টানার আমার মনে হয় এটাই আমাদের জন্য উপযুক্ত সময়। এখনই ডক্টর ইউনূস কালকে তার বক্তব্যের মধ্য দিয়ে অত্যন্ত লাউডলি এবং ক্লিয়ারলি তিনি মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন যে আমাদের কি করতে হবে এবং কি আমাদের সামনের দিনগুলোতে আমাদের জন্য কি সম্ভাবনার জায়গাগুলো আছে, এবং তা করার জন্য এই দেশের জনগণকে এবং এই সরকার কি করতে চায়, জনগণকে কিভাবে পেতে চায় তাদের সঙ্গে, এই বিষয়গুলো তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। এবং তার প্রথম ভাষণটি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এতে সরকার প্রধানদের অনেক ভাষণই পেশাগত কারণে নিজের রিপোর্ট করতে হয়েছে, মনোযোগ দিয়ে শুনতে হয়েছে, আমি মনে করি এই ভাষণটি একটি ব্যতিক্রমী ভাষণ ছিল। এখানে কোনো মানে মেকি কোনো কিছু, সবচেয়ে বড় কথা হলো মেকি, কান্নাকাটি, নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে যে প্রথম আমরা কান্নাকাটি দেখলাম না আমরা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তিনি বাস্তবতার উপর ভিত্তি করে সেটি উপলব্ধি তুলে ধরার চেষ্টা করেছেন, জাতির কাছে তার প্রত্যাশার কথা বলেছেন, তিনি কি করতে চান সেটাও তিনি পরিষ্কার করে বলেছেন। আব্দুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ। ফাজলি হুদা বাবুল ভাই আসতে চাই, আপনি রাজনীতির মানুষ, আপনার কাছে সেই জায়গা থেকেই প্রশ্ন যে আসলে বিভাজনের কারণ যখন রাজনীতি, পাশাপাশি এই সূত্র ধরে আসলে যেটি ইকতেদার আহমেদ ভাই বলছিলেন যে আমাদের অতীতে এই যে বিগত 15 বছর যোগ্য লোককে যোগ্য স্থানে অধিষ্ঠিত করা অথবা সম্মান দেওয়া, দেশের পরিবর্তনের প্রশ্ন, আমরা পরিবর্তন চাই, কিন্তু এই পরিবর্তনগুলোতে যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করবেন সেই যোগ্য লোকগুলো তো সেই যোগ্য স্থানে দিতে হবে, কিন্তু আমাদের যোগ্য লোক আছে, কিন্তু আমরা তাদেরকে সেই জায়গাটিতে দিতে পারছি না বা দিচ্ছি না। হ্যাঁ, এটা তো ঠিকই, তবে একটা কথার সাথে আমি একমত না যে রাজনীতির কারণেই এটা হচ্ছে, এটা অপরাজনীতির কারণে হচ্ছে। রাজনীতি আর অর্থনীতি, সমাজনীতি, স্বাস্থ্যনীতি, যত নীতি বলেন সব নীতিকেই রাজনীতি প্রভাবিত করে, পরিচালিত করে, নিয়ন্ত্রণ করে। এখন রাজনৈতিক নেতৃত্বের যে কোয়ালিটির কথা স্যার বলেছেন, সেই কোয়ালিটিগুলো আমরা পাইনি। গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের ছিল না। স্যার নিজেই আবার স্বীকার করেছেন 17 বছর এই অলিগারদের নিয়ে আমার মনে হয় আর বিশ্লেষণের কোনো, আমার মনে হয় আমাদের সবচেয়ে বেশি দরকার আমরা সামনে কি করব। আমরা যে বলছি যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম এই এতগুলো প্রাণের বিনিময়ে, এই ছাত্র বিপ্লবের মাধ্যমে। হ্যাঁ, এখানে অনেকেরই এখানে অবদান ছিল, আমাদের দলও আমরা 15 বছর থেকে গ্রাউন্ড তৈরি করেছি, বলেছি, এই কথাগুলাই আমরা বলে এসেছি, অনেক কিছু আমরা মুখোমুখি হয়েছি। কিন্তু বাস্তব কথা হচ্ছে কি, যখন রাজনীতিটা ঠিক হবে, তখন অপরাজনীতি দূর হবে, তখন দেশের বাকি জিনিসগুলো আপনি ঠিক হবে। কিন্তু এবারের এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাজনীতি কিংবা সমাজ কাঠামোর মধ্যে যে ত্রুটিগুলো কোথায়, সেগুলো কিন্তু তারা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বলতে যা বোঝায়, সেগুলো কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এখন সমাধান অথবা পরিবর্তনের জায়গাগুলোতে সকলকে এগিয়ে আসতে হবে। সেই অবস্থানে আপনি এই বন্যার মধ্যেই আমরা দেখেছি যে মানুষ কতটা ঐক্যবদ্ধ, এবং আমরা ঐক্যবদ্ধ, এবং আমরা প্রত্যেকেই এখন আমরা এই যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে আমরা হেল্প করছি, রাজনীতিবিদরাও করছে। আপনি দেখছেন গতকালকেও আমাদের মহাসচিব স্যার বলেছেন
মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে রিজনেবল যত টাইম লাগে তারা নিয়ে সংস্কারগুলো করুক। স্যার একটা কথা বলেছেন জাপানের লিডারশিপ নিয়ে। জাপানের লিডারশিপ শুধু লিডারশিপ না, জাপানের যে স্যার নিশ্চয়ই জানেন যে সেই মেইজি শাসকরা কিভাবে সারাদিন কাজ করতেন, 24 ঘন্টা সেই বক্সওয়াগন নিয়ে চলে যেতেন মাঠের মধ্যে, ওয়াগনার গাড়িটা যার পিছনে অনেক বড় একটা সফলতা তো একদিনে আসে না। তো তাদের কৃষকদের যে আমাদের ওই ক্ষেত্রে এখনো আমরা আমাদের নেতৃত্ব ওইটা তেমন কিছু করতে পারেনি। কৃষি আমরা করেছি, কৃষির অনেক উন্নয়ন হয়েছে, কৃষিটাকে আমরা এখনো টেকনোলজিক্যালি এবং কমার্শিয়ালি লাভবান একটা পেশা হিসেবে এখনো আমরা আনতে পারিনি। এই জিনিসটা আমাদের খুবই দরকার। মানের দিক থেকে উন্নত করা কেন দরকার দেখুন, আগামীতে সবচেয়ে বেশি যে জিনিসটি আমাদের এই মুহূর্তে দরকার, ডেট সার্ভিসিং আমাদের খুবই বিপজ্জনক একটা বিষয়। আমাদের শিক্ষিত তরুণের বেকারত্বের একটা অনেক বড় বিষয়, যেটি আমাদের আগামী 2-3 বছরের মধ্যে একটা ব্যবস্থায় আমাদের আসতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের যে মেগা প্রকল্পগুলো ছিল, এই যেটার আমাদের রেট অফ রিটার্ন খুবই মিনিমাম, শুধু দেখানোর জন্য লোক দেখানোর জন্য করেছি, বাড়তি ব্যয়, এগুলো আমাদেরকে অফ করে আমাদের অর্থনীতির চাকাটা আমরা যদি সচল করতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান আসবে, বিনিয়োগ আসবে, যেহেতু সুশাসন আছে, বিদেশি বিনিয়োগ আসবে, নতুন উদ্যোক্তা আনতে হবে, এবং আমার মনে হয় তাহলে অন্যান্য সব বিষয়গুলো ধীরে ধীরে আমরা সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো। ফজলুদ্দিন বাবুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, তার আগে ইকতেদার আহমেদ আপনার কাছে প্রশ্নটি রেখে যাই। সেটা হচ্ছে, আমরা গতকালকে সচিবালয়ে আনসারের ঘটনাটি আমরা দেখলাম, আপনারা সবাই সেটি অবগত। প্রশ্ন হলো যে বিগত দিনে কারো বৈষম্য, কারো দেনা পাওনা থাকলে সেটি সরকারের কাছে তারা আবেদন জানাতেই পারে, কিন্তু সেই আবেদন জানাতে গিয়ে যদি জনভোগান্তি তৈরি হয়, অথবা আবেদন জানাতে গিয়ে দাবি মেনে নেওয়ার পরেও সেখানে অবস্থান করে যদি ভিন্ন কোনো কিছু করতে চায়, সেই জায়গাগুলো নিয়ে যথেষ্ট আলোচনা পর্যালোচনা হয়েছে। বিশ্লেষকরা নানাভাবে বিচার বিশ্লেষণ করছেন যে পেছনে কি কারণ থাকতে পারে। এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আপনার মন্তব্য বা বিশ্লেষণ শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক। নিচ্ছি ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি টেবিল টক অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। বর্তমানে যে অবস্থাগুলো চলছে, যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া কেন্দ্রিক আন্দোলন, অথবা যারা বঞ্চিত হয়েছেন, বৈষম্যের শিকার হচ্ছেন, তাদের যে একত্রিত হয়ে কেউ দাবি আদায় করছেন বা দাবি সরকার সেটাকে মেনে নিচ্ছে, কিন্তু এর মধ্যে নানা ধরনের বাস্তবতা বা কিংবা নানা ধরনের অস্থির অবস্থাও কথাও বলছেন বিশ্লেষকরা। যে প্রশ্নটি ইকতেদার আহমেদ আপনার কাছে রেখে যাওয়া, সেই প্রশ্নে আলোচনা শুনতে চাই যে সরকার দাবি মেনে নেওয়ার পরও সেখানে অবস্থান করা বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কি ইঙ্গিত করে? দেখুন, যে আমাদের যে আনসার বাহিনী আছে, এটা তো মানে দীর্ঘদিন থেকে এই বাহিনীটা আছে। পাকিস্তান আমলে এটা বোধহয় খুব সময় 1948 সালে এই বাহিনীটার জন্ম। পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পর এটাকে আনসার অ্যান্ড বিডিপি, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা দল করা হয়। এখানে ধরেন 3 ধরনের সদস্য আছে। একটা হচ্ছিল ব্যাটালিয়ন আনসার, এবং ওদের এখন বর্তমানে 42টা ব্যাটালিয়ন রয়েছে। এরপরে আছে এখন যারা আন্দোলন করছে, এরা হচ্ছে হলো এদেরকে বলে এমবডিড আনসার বা অঙ্গীভূত আনসার। এরা কিন্তু পার্মানেন্ট না, এরা হচ্ছিল এদের যে 6 মাস চাকরি থাকে, 6 মাস এরা রেস্টে যায়। আর অঙ্গীভূত মানে এদের বেতন ভাতা সব কিছু কিন্তু যে সংস্থা কর্তৃক তারা হয়তো হায়ার্ড হয়, ওই সংস্থা কিন্তু এটা বহন করে। যেমন ধরেন আমরা যে এই বিমানবন্দরে তারা যে এই যে আউটসোর্সিং এর মতো আর কি। তারপরে দেখেন যে এদের সদস্য সংখ্যা মোর দেন 40,000। তো এটা ধরেন এই যে এই আমাদের তো যে বর্তমান যে এই অস্থায়ী সরকার বা আমাদের যে এই তত্ত্বাবধায়ক সরকার, তো তাদের তো এটা দায়িত্ব না। ওনারা তো এই ধরনের যে মাত্র 2 সপ্তাহ হয়েছে ওনারা এই দায়িত্ব নিয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে তারা এই ধরনের একটা দেশের হচ্ছিল ক্ষমতার প্রাণকেন্দ্র হচ্ছিল সচিবালয়, সেখানে তারা সচিবালয় ঘেরা করে যে উশৃঙ্খলার পরিচয় দিয়েছে, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। এটা তো একটা মানে শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত একটা বাহিনী, এবং আমরা অত্যন্ত মানে দুঃখের সাথে আপনাকে বলতে হচ্ছে যে এখানে যারা এই যে এই গতকাল আন্দোলনে অংশগ্রহণ করেছে বা শরিক হয়েছে, প্রত্যেকের পোশাক আমরা দেখলাম যে একদম নতুন, বুট জুতা হচ্ছিল নতুন। তাহলে পিছন থেকে কোনো একটা শক্তি তাদেরকে অর্গানাইজ করেছে, এবং অর্গানাইজ করে এটার মূল উদ্দেশ্যই হলো তাদের বেতন ভাতা বা তাদের দাবি না, যে গভর্নমেন্টকে হচ্ছিল ডিসএবলাইজ করা। আমরা দেখলাম যে প্রায় 30 জনের অধিক আহত হয়েছেন, তার মধ্যে ছাত্র
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একজন সমন্বয় খুব গুরুতর আহত হয়েছেন। এবং আমি ভিডিওতে যেটা দেখলাম যে দ্রুত সুস্থতা কামনা করি আমরা। ভিডিওতে আমি যেটা দেখলাম যে তারা যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং তার সঙ্গে যারা গিয়েছিল প্রথম দফায় তো তারা এদেরকে তো একদম বেদম এরা পিটুনি দিয়েছে এবং তাদের বুট দিয়ে লাথি মেরেছে। তারপরে আপনি একজন দেখলাম যে হসপিটালাইজড হলো, অন্য তারা সহসঙ্গী যারা ছিল, তাদের সঙ্গী যারা ছিল এরা দেখলাম যে সেখান থেকে পালিয়ে চলে আসছে। তারপরে তারা তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত তাদের মানে সহপাঠীদেরকে খবর দেওয়ার পরে এরা আসার পরে তারপরে তারা এবং সেনাবাহিনীও সেখানে কিন্তু আন্তরিকভাবে সহযোগিতা করেছে। তো এটা হচ্ছে আমি বলবো যে এই ধরনের যে সুযোগ সন্ধানে যারা এবং বাহিনীতে এটা মানে এই যে গত 15 বছরে যেটা শুনেছি আমি এখানে আসার আগে আমি আনসারের একজন কর্মকর্তার সঙ্গে কথা বললাম, তো উনি আমাকে বললো যে গত 15 বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে এই যে এমবডিড আনসারে, এই রিক্রুটমেন্টের সিংহভাগই এসেছে হচ্ছিল মোর দেন 3/4 এসেছে হচ্ছিল গোপালগঞ্জ, একটি বিশেষ জেলা থেকে, গোপালগঞ্জ জেলা থেকে, এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু এই বাহিনীকে ঢুকানো হয়েছে আর কি। এবং এটা আমি মনে করি যে এটা নিয়ে এখন একটা তদন্ত কমিশন করে ওনারা তো আমাদের যে উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনারা মানে যে কোনো দাবির বিষয়ে অত্যন্ত আন্তরিক, কিন্তু তাদেরকে যে এই ধরনের একটা বিব্রতকর অবস্থায় ফেলা হচ্ছে এটা আমি বলবো যে দেশ এবং জাতির জন্য মানে সেটি আসলে তদন্ত সাপেক্ষে দেখা উচিত। অবশ্যই এটা একটা তদন্ত কমিশন গঠন করে এটার একটা যারা অভিযুক্ত এবং তাদের ক্ষেত্রে ব্যবস্থাও গ্রহণ করা হোক। অসংখ্য ধন্যবাদ। এবং আব্দুল্লাহ ভাই একই প্রসঙ্গে আসতে চাই বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলন এবং পিছনে ভিন্ন কারণ যেটি ইকতেদার আহমেদ বলছিলেন। গতকালের যে ঘটনাটি সেটা যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে আনসার বাহিনীকে আমরা ঢালাওভাবে গতকালের ঘটনার পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসার বাহিনীকে বিলুপ্তির অনেকে কথা বলছেন। আমি এর সাথে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করতে চাই, কারণ এদের এই বাহিনীর কিন্তু অনেক ঐতিহ্য গৌরবজনক অধ্যায়ও আছে। এটা ইকতেদার ভাই বলেছেন যে 1948 সালে এটা গঠিত হওয়ার পর 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় এদেরকে সীমান্তে কিন্তু মোতায়েন করা হয়েছিল, সেই যুদ্ধেও তাদের অংশগ্রহণ করার গৌরব রয়েছে। এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর 6 শতাধিক শহীদ হয়েছে এবং কিন্তু তারা কেউ যাতে ভুল পথে পা না দেয় সেই জায়গায় আমি আসছি। কিন্তু এই যে গৌরবের জায়গাটা আজকে যারা নষ্ট করছে অঙ্গীভূত যেটি বলেছেন, এরা কিন্তু এখানে এইভাবে চাকরি করার জন্যই কিন্তু যোগ দিয়েছে। তারা অঙ্গীভূত আনসার, তারা পার্মানেন্ট হবে না, তাদের সরকার জাতীয়করণ হবে না, এই শর্তে কিন্তু তাদের চাকরি হয়েছে। এবং সেটা এই যে বিগত যে সরকার, স্বৈরাচারী সরকার, সে আমলে একটি বিশেষ জেলা থেকে যেটা হয়েছে। কিন্তু এমন কি ঘটেছে যে মাত্র এই সরকার যাওয়ার 20 দিনের মধ্যেই তাদেরকে এখানে চলে আসতে হলো। এবং আমি দুটি ঘটনা আপনাকে বলতে চাই যে একজন আজিজুল হক নামে একজনের সাক্ষাৎকার আমরা দেখেছি ভিডিও। সে বলেছে যে আমি একদিন ট্রেনিং নিয়ে এখানে এসেছি একদিনের জন্য, এবং তার আইডি কার্ড দেখানো হয়েছে কলম দিয়ে, এরকম কলম দিয়ে লেখা আজিজুল হক লেখা একটা আইডি কার্ড, তাও এটা যাতে না দেখা যায়, শুধু ফিতাটা দেখা যাচ্ছে, ভিতরে ঢুকিয়ে রেখেছে। এবং একদিনের ট্রেনিংয়ে এখানে এসেছে, এবং কে তাকে এনেছে সে নাম বলতে চাচ্ছিল না, তার সাক্ষাৎকারটা নেওয়া হচ্ছিল। আরেকজন আপনার কাশেম আলী, সে হচ্ছে এখানে শ্রমিক লীগের একজন নেতা, তার ফেসবুকের স্ক্রিনশট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং যে গতকাল যে মারপিটে হামলায় নেতৃত্ব দিয়েছে তার নাম হচ্ছে কাশেম আলী, শ্রমিক লীগের পদ্মারি ইউনিয়নের পদ্মারি লোক, এবং তার সাথে এই অঙ্গীভূত আনসারের কোনো সম্পর্ক নেই। আনসারের পোশাক পরে এখানে এসে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমি একই সঙ্গে উল্লেখ করতে চাই কালকের ঘটনায় আমাদের একজন সাংবাদিক বন্ধু আসিফ, সে খুব মারাত্মকভাবে এবং তার উপর যে নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছে, তাকে পরিচয় দেওয়ার পরে প্যান্টের বেল্ট খুলে বুট দিয়ে তাকে লাথি দেওয়া হয়েছে, বেল্ট দিয়ে পিটানো হয়েছে, এবং যে তার জখম হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক। এবং এটা যে কোনো সাধারণ কোনো আনসার সদস্যের কাজ না, এটা কিন্তু তাদের অ্যাটিটিউডে কিন্তু বোঝা যাচ্ছে। এবং শুধু আনসার সদস্যের নামে না, আজকে আমরা দেখেছি রিক্সা নামে আন্দোলনে নেমেছে, এবং তাদেরকেও সন্দেহের চোখে দেখা হচ্ছে যে এদের কালকে আনসার, আজকে রিক্সা, এছাড়া প্রধান উপদেষ্টার অফিসের সামনে যখন তখন চলে যাচ্ছে নানান নাম দিয়ে। আব্দুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ। ফজলে হুদা বাউল ভাই, এই যে আন্দোলন করছেন এক এক সময় এক এক পরিচয়, এক এক নাম, এক এক ব্যানার, এর পিছনে রাজনীতি কি বা সমাধানটাও কি? দেখুন, রাজনীতি তো থাকবেই। রাজনীতির সবচেয়ে যে একটা শব্দ আছে সেটা হচ্ছে ষড়যন্ত্র। যে যন্ত্র কোনোদিনও পুরাতন হয় না, এটা সব সময় নতুনই থাকে। কাজেই আপনার এটা ভাববার কোনোই কারণ নাই যে আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, এগুলো সব ঠিক আছে।
কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ এরকম একটা পতিত সরকারকে কিন্তু ভারত জায়গা দিয়েছে এবং ভারত কিন্তু তার থাকবার, খাবার এবং যাবতীয় নাগরিক সুবিধা, আপনার ইন্টারনেট, মোবাইল, সব কিছুর সুযোগ সুবিধা তাকে দিয়েছেন। এই পতিত সরকারকে ভারত যতদিন রাখবে ভারতের গণতন্ত্রের জন্য ততটাই ক্ষতিকর হবে। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে বন্যা আসলো কোত্থেকে, এটা উপচে পড়ে এসেছে, এত পানি কোত্থেকে আসলো থেকে। তো দেখুন, এটা রাজনীতি। এখন আমরা কোনোদিনও বুক ফুলে ভারতকে বলতে পারিনি এবং সেই বলতে না পারারই কিন্তু আজকে আমরা ভোগ করছি বন্যার পানি। এবং এর সাথে আরেকটু যোগ করে, যেহেতু সীমান্তে হত্যা, সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব যথাযথ জবাব দিতে পেরেছি। প্রত্যেকদিন কিন্তু সীমান্ত হত্যা হচ্ছিল, কিন্তু এই সরকারের পট পরিবর্তনের পরেই আপনি দেখবেন 5 জন ভারতীয়কে আমাদের এই রয়্যাল বেঙ্গল টাইগাররা কিন্তু তাকে অ্যাটাক করেছে। তার মানে কি, বিজেপি হ্যাজ দ্য এবিলিটি, দে আর দ্য মোস্ট ট্রেইনড পাওয়ার। আমার বহুবার ওই পাবলিক স্কুল, কি রাইফেলস পাবলিক স্কুলে বিতর্ক করতাম, ওই প্রশিক্ষণে যাবার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি আর্মির চেয়ে তারা কোনো ক্রমেই কম ডিসিপ্লিনড একটা অর্গানাইজেশন না, এটা আমার অবজারভেশন। এবং আমরা জানি যে আমরা রৌমারিতে কি করেছি, সো আমরা অনেক কিছু করতে পারি, যার বদলা তারা নিয়েছে আমাদের 57 জন অফিসার মেরে। তো কাজেই ভারত যে ভারতীয় যে কোনো কানেকশন এই আনসারদের সাথে নেই, এটা কিন্তু আমি উড়িয়ে দিতে পারছি না। প্রথমত হচ্ছে এরা সবার রিক্রুটমেন্ট, স্যার যেটা বলেছেন এদের বাদ দেয়া, আমি অর্গানাইজেশন বাদ দেবার আমি পক্ষে না, কিন্তু থার্ড পার্টির যে রিক্রুটমেন্ট গুলা হয়, কিন্তু সংস্কারের জায়গা তো আপনি মনে আছে বিচারপতি আব্দুল সত্তরের সময় ব্যাংকের সরকার, স্যারের মনে থাকার কথা, সরকারি ব্যাংকাররা দাবি দাওয়া করলো, সবগুলা একদিনে চেঞ্জ করলো। বাংলাদেশ হচ্ছে হিউম্যান রিসোর্সের জায়গা। আমি তো মনে করি সরকারকে এখনই যে সরকারি চাকরির বয়স সীমা এটা 30 থেকে 35 করা উচিত, করে ব্যাপকভাবে নতুন রিক্রুট করা উচিত। কারণ আপনার এই ব্লাড, এবং দীর্ঘদিন ধরে কিন্তু চাকরির বয়স বাড়ানোর একটি আন্দোলনও কিন্তু এবং বারবার এদেরকে আমরা যদি সরকারের কাছে সে আবেদনটি রাখছে, এক্স্যাক্টলি তাদেরকে আমরা যদি ট্রেন আপ করে তাদেরকে দেশ গঠনের কাজে দিতে পারি, আমার মনে হয় যে তারা দেশে উৎপাদনশীলতা অবশ্যই বাড়াতে পারবে, দেশে কর্মসংস্থানও হবে, দেশে শান্তি আসবে। আমরা কিন্তু সবসময় এখন দেশটাকে আমরা ঠিক করতে চাই। আপনার মনে আছে যে 74-এর দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু আপনি দেখেছেন তারপরে সেই অমর্ত্য সেন কি বলেছিল যে 74-এর দুর্ভিক্ষ আসলে উৎপাদন না হওয়ার কারণে না, খরার কারণে না, মজুদদার এবং খাদ্যের অব্যবস্থাপনা। আপনি দেখেছেন তারপর কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় 3 গুণ খাদ্য উৎপাদন হলো। তো আমাদের যে দেশপ্রেম, এই সময় আমরা যদি দেশপ্রেমটা আমরা ঠিক করতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভারতকে বাদ দিয়ে করতে চাচ্ছি না, কিন্তু ভারতের কাছ থেকে আমাদের উচিত কথাটি বলতে হবে এবং আমাদের ন্যায্য পাওনাটা বুঝিয়ে নিতে হবে। অবশ্যই এটা সবসময় আমাদের দাবি, দেশে একজন নাগরিক হিসেবে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার নিজের মতো করে চলবে। আপনি জানেন পাটের অ্যান্টি ডাম্পিং ডিউটি আছে, এটা কিন্তু সেই আমার দল হিসেবে বলছি না, ম্যাডাম খালেদা জিয়া কিন্তু এই অ্যান্টি ডাম্পিং ডিউটিটা নিয়ে ডব্লিউটিওতে পর্যন্ত বিচার দিয়েছে, সে সময় বাংলাদেশ কিন্তু উইন করেছে। তো আমরা কিন্তু বিগত 16 বছরে বার্গেনিং ক্যাপাসিটিও আমরা হারিয়ে ফেলেছি। তো এই দর কষাকষিটা এখন আমাদের আমরা একটা নতজানু নীতি দেখেছি। অসংখ্য ধন্যবাদ ফজলে হুদা বাবুল ভাই। আরো আলোচনা শুনবো, আবার একটা বিরতিতে যেতে হবে। আপনার কাছে প্রশ্নটি রেখে যাই ইকতিদার আহমেদ, সেটি হচ্ছে যে এই এগিয়ে যাওয়ার প্রসঙ্গে, রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে কিংবা বৈষম্য নিরসনের প্রসঙ্গে আপনারাই আলোচনা করে থাকেন, সেই আলোচনাটি হয়তো আজকে আরও একবার সেটি শুনতে চাই। সেটার নৈতিক মূল্যবোধের জায়গা, দায়িত্বশীল ভূমিকার যে জায়গা, সেই প্রসঙ্গের যে প্রেক্ষাপট, সেক্ষেত্রে রাজনৈতিক বিভাজন কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা আমাদের নৈতিক মূল্যবোধের জায়গা বা এই সংস্কৃতি তৈরি করার প্রশ্নে? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। আরও একটি বিরতির শেষে ফিরছি, সঙ্গে থাকুন। অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে প্রশ্নটি ইকতিদার আহমেদ আপনার কাছে রেখে যাওয়া, যে আসলে এই রাজনৈতিক বিভাজন আমার নৈতিক মূল্যবোধের সংস্কৃতি সৃষ্টিতে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা? এখন আপনি যে রাজনৈতিক বিভাজনের কথা বলছেন, এটা কিন্তু পৃথিবীর সব দেশেই রাজনৈতিক বিভাজন আছে, কিন্তু আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি যে জাতীয় ইস্যুতে বা জাতির কোনো সমস্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। এখন আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত,
আমরা দেখলাম যে আমাদের যে এই যে বিদায়ী প্রধানমন্ত্রী যখন ভারতে আশ্রয় নিলেন, তারা এটাকে কিন্তু তাদের একটা ন্যাশনাল ক্রাইসিস এবং ন্যাশনাল ইস্যু হিসেবে দেখলো, এবং সেখানে দেখলাম যে আমরা যে সকল রাজনৈতিক দল কিন্তু দলের বৈঠক ডাকা হলো এবং সেখানে সকল রাজনৈতিক দল এটা আলোচনা করলো যে এটাকে তারা কিভাবে মোকাবেলা করবে। এটা তো পার্শ্ববর্তী রাষ্ট্রের ক্ষেত্রে তো এটা তো হওয়া উচিত না। এবং আমাদের সংবিধানে কিন্তু একটা আর্টিকেল আছে, আর্টিকেল 25, সেখানে বলা আছে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যদি মানে কোনো জাতি যদি জাতীয় সংগ্রাম বিষয়ক যদি কোনো আন্দোলন করে, সেটাকে কিন্তু সমর্থন দেওয়া হচ্ছিল আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের কর্তব্য। তো এখন তারা যে আমাদের ব্যাপারে যেটা করছে, এখন ভারতে তো ধরেন এই যে নাগাল্যান্ড বলেন, মিজোরাম বলেন, তারপরে ধরেন অরুণাচল বলেন, 7 সিস্টার্সে, তারপরে ধরেন এই যে এদিকে তামিলনাড়ুতেও তাদের তো ধরেন বিভাজনের আন্দোলন আছে, কিন্তু আমরা তো তাদের বিভাজন, যদিও আমাদের কিন্তু ইট ইজ আওয়ার কনস্টিটিউশনাল অব্লিগেশন টু সাপোর্ট দিস টাইপ অফ, অর্থাৎ জাতিগত যদি কোনো আন্দোলন হয় এবং সেখানে যদি জাতির অভিপ্রায় থাকে এবং জাতীয় ঐক্য যদি থাকে, সেটাকে কিন্তু আমাদের কনস্টিটিউশনাল কমিটমেন্ট, আমাদের কনস্টিটিউশনাল কমিটমেন্ট, কিন্তু তা তো আমরা করছি না বা করি না। এবং তাদের অনুপচিতি আমাদের এখানে ছিল, এবং আমরা দেখলাম যে বিগত সরকার তাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে তারপরে তাকে আবার প্রত্যাপন্ন করলো। এখন ধরেন এখন ভারতের সাথে আমাদের সর্বশেষ যে চুক্তিটি হয়েছে 2013 সালে, সেখানে বলা আছে যে বাংলাদেশ থেকে কেউ যদি ভারতে গিয়ে আশ্রয় নেয় এবং তার বিরুদ্ধে যদি বাংলাদেশে কোনো মামলা থাকে, মামলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এভিডেন্স, ভারত সরকারকে এভিডেন্স দেওয়া লাগবে না, দ্য ফাইলিং অফ কেস ইটসেলফ ইজ এনাফ ফর হিজ অর ফর হার এক্সট্রাডিশন। তো এখন আমাদের যদি ধরেন মানে আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী যে সকল অপরাধ করেছেন তার বিরুদ্ধে তো ধরেন এত মামলা করার দরকার নাই, 3টা বা 4টা বস্তুনিষ্ঠ মামলা করলেই হয়। তারা যে সরকারের সময় যে দুর্নীতি হয়েছে, তারপরে যে ক্রস ফায়ার হয়েছে, তারপরে ধরেন যে এই ক্রস ফায়ারে কিলিং, আয়নাঘর, এই ধরনের আপনি 3টা বা 4টা মামলা করেন এবং এই সবগুলো মামলাই কিন্তু হচ্ছিল, এবং সংবিধান লঙ্ঘন, যে সংবিধান যে লঙ্ঘন করেছে, যেমন এটা তো 2008 পরবর্তী প্রত্যেকটা সরকারই কিন্তু অবৈধ, এবং সংবিধান লঙ্ঘনের সাজা যে এই যে মৃত্যুদণ্ড, এটা কিন্তু ওনারাই 15 সংশোধনীর মাধ্যমে সংবিধানে ইনসার্ট করেছেন 7 অনুচ্ছেদের মাধ্যমে। তো এইসব এগুলোকে ধরেন এটা এখন আমরা দেখি যে ঢালাওভাবে মামলা হচ্ছে, ঢালাইভাবে মামলা হলে কিন্তু ধরেন আমাদের যে তদন্ত মেরিটের জায়গাটা অনেক জায়গায় না, এটা হলে আমাদের বিচার বিভাগও হালকা হয়ে যাবে, তদন্ত কিন্তু একদম খুব হালকা হয়ে যাবে। মামলা এভাবে ঢালাওভাবে মামলা করা উচিত না। আমি মনে করি 5 থেকে 6টা মামলা করা উচিত, কাভারিং এভরিথিং। তাহলেই দেখা যাবে যে আপনার যে সবকিছু নিশ্চিত হবে এবং এটা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে। জি, অসংখ্য ধন্যবাদ। এবং আব্দুল্লাহ ভাই, আসতে চাই আপনার কাছে প্রশ্নটি একই সূত্র ধরে, আসলে আমাদের বা বাংলাদেশের কূটনীতি বা বিদেশ নীতির যে প্রসঙ্গ, সেই জায়গাতে আমাদের যে সাংবিধানিক যে অঙ্গীকার রয়েছে সেই অনুযায়ী আসলে আমাদের চলার ক্ষেত্রগুলো তৈরি করা উচিত। আমাদের সাংবিধানিক অঙ্গীকারের কথা যদি বলেন, আমরা যে জায়গায় আমাদের কূটনীতিটা, আপনি 2-1 দিন আগেই কার জন্য একটা লেখা আমরা সংবাদপত্রে দেখলাম যে বিগত সরকার কূটনীতিটাকে নিজেদের গদি রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, কূটনীতিটা দেশের জন্য, হ্যাঁ, গদি রক্ষার নীতি হিসেবে নিয়েছে। এটা যে কূটনীতিটা হবে বাংলাদেশের জন্য, দেশের জন্য, কিন্তু সেটা না হয়ে গেছে একটি দলের একজন ব্যক্তির গদি রক্ষার জায়গাটা। এই জায়গাটা থেকে যত দ্রুত আমাদেরকে বের করে আনা যাবে, ততই কিন্তু দেশের জন্য মঙ্গল হবে। যে কথাটি এসছে যে মামলা এবং বিচার, যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে ফিরিয়ে আনা, আমি দেখলাম আজকে এক রাজনৈতিক নেতা বলেছেন তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য, যদিও তিনি সেই শেখ হাসিনারই সহযোগী হিসেবে এই বিগত 15 বছরই সংসদে ছিলেন। তো এখন এসব বলে নিজেকে পুত পবিত্র করার যদি চেষ্টা করেন, এদেশের মানুষ সেভাবে গ্রহণ করবে না। দালালদেরকে চিহ্নিত করার যোগ্যতা এদেশের ছাত্র সমাজের যেমন হয়ে গেছে, এদেশের সাধারণ মানুষেরও হয়ে গেছে। গুরুত্বপূর্ণ যেই জায়গাটি আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে হত্যা মামলা একের পর এক হচ্ছে, এগুলোতে অনেক দুর্বলতা থেকে যাচ্ছে, কিন্তু গত 15 বছরের লুটপাট নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি। একটি ঘটনায়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ঘটনায় আপনারা দেখেছেন যে 60,000 কোটি টাকার ডিল হয়েছে, এবং এই প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত যে অর্থে যে রেটে এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প করেছে, তার দ্বিগুণেরও বেশি অর্থে আমরা রাশিয়া থেকে এই প্রকল্প কিনেছি। তার মানে হচ্ছে যে 60,000 কোটি টাকা মানে ওই প্রজেক্ট কস্টের কিন্তু অর্ধেক। এটা মিলে যায়। রাশিয়ার রাষ্ট্রদূত আবার সেটা নিয়ে ভিন্ন মন্তব্য করেছেন, সেটাকে আপনি কতটা বিশ্বাসযোগ্য? রাশিয়া এবং চীনের ব্যাপারে আপনি দেখবেন, গুগলে যদি সার্চ দেন তাহলে দেখা যাবে যে ঘুষ দিয়ে কাজ ভাগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশ্বের 2টি দেশকে চ্যাম্পিয়ন বলা হয়, এর মধ্যে রাশিয়া এবং চীন। এই 2টি দেশের ব্যাপারে একদম গবেষণা রিপোর্ট, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের গবেষণা রিপোর্ট, যে ঘুষ দিয়ে কাজ ভাগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই 2টি দেশ হলো চ্যাম্পিয়ন।
তাদের ব্যাপারে বলা হয়েছে। তারা এই রাশিয়ার এই প্রজেক্টটি যখন নেওয়া হয়, আমি জ্বালানি খাতের রিপোর্টার ছিলাম দীর্ঘদিন, জ্বালানি খাতের সব মানে ভেতর বাইর সব কিছু আমার অনেকটাই জানা। আমি জানি যে এখানে যে কস্টটা যখনই আমরা দেখেছি যে এটা দ্বিগুণের বেশি কস্ট, তখনই আমাদের কাছে বোঝা হয়ে গেছে যে এই শুধু এটি না, এই যে আপনার কুইক রেন্টালের মাধ্যমে এবং বাইরে থেকে যে বিদ্যুৎ আমদানি, আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানি, এই সমস্ত চুক্তিতে বড় অঙ্কের কিন্তু ডিল হয়েছে। এগুলা নিয়ে কোনো মামলা হচ্ছে না। এটা যদি যত দিন যাবে কিন্তু এটা তাদের যেখানে এই চুক্তিগুলোতে দেশের স্বার্থ এবং সেখানে ইন্ডিমিনিটি আইন করে বলা হয়েছে যে এগুলো নিয়ে প্রশ্ন তোলা যাবে না। প্রথমে ওই আইনটি বাতিল করা দরকার এবং অবিলম্বে বিদ্যুৎ খাত, জ্বালানি খাত সহ যে জ্বালানি মন্ত্রী কিন্তু শেখ হাসিনা ছিলেন, এখানে যত দুর্নীতি হয়েছে এগুলো প্রত্যেকটির ব্যাপারে স্পেসিফিক মামলা হওয়া দরকার। দুর্নীতির মামলা আর বিলম্ব করা ঠিক হবে না। ফজলে হুদা বাবুল ভাই, আসতে চাই যে আসলে লুটপাট এবং দুর্নীতির বিষয়ে মামলা মানে আইনগত ব্যবস্থাগুলো আরো জোরালোভাবে হওয়া প্রয়োজন। আপনার জি অবশ্যই প্রয়োজন, আমি একমত। শুরু করেছিলেন নৈতিক মূল্যবোধ দিয়ে। এই বিষয়গুলো আসলে একটা কম্বাইন্ড বিষয় এবং আবারও বলি সবকিছু রাজনীতির সাথে, গণতান্ত্রিক পরিবেশের সাথে। শিক্ষানীতিও আসে রাজনীতি থেকে এবং সেই শিক্ষানীতিতে কতটুকু নৈতিকতা আসে সেটার উপর পরবর্তী প্রজন্ম সেই নৈতিকতার শিক্ষা পেয়ে বড় হয়ে ওঠে। সেই জিনিসগুলো একটা সামগ্রিক বিষয়। আমার মনে হয় যে সেটা আগামীতে হবে বলে আমি আশাবাদী। নৈতিক মূল্যবোধ আমরা ইভেন আওয়ামী লীগের প্রথম বর্ষে, আপনি জানেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের সময় একে আজাদ চৌধুরী স্যার, উনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ওনাকে যেদিন ভিসি করলেন উনি ওই দিন উপদেষ্টা পরিষদ থেকে উনি পদত্যাগ করলেন। এবং আমি ছাত্রদল করা ছেলে হিসেবে ওনাকে প্রধান অতিথি করে, আমি যেহেতু ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, অনেক প্রোগ্রাম করেছি। ওনার মধ্যে দলীয়করণ দেখিনি, জয় বাংলা উনি বলেননি, উনি শিক্ষকই ছিলেন। আমাদের এই অ্যাডভোকেট আসাদ ভাই, বর্তমান অ্যাটর্নি জেনারেল, আমরা একই হলের ছাত্র, উনিও কিন্তু বিএনপি থেকে পদত্যাগ করেছে। সো আমরা ভালো জিনিস দেখতে পাচ্ছি এবং হবে, এবং আমি উদাহরণগুলো সামনের দিনে এগুলো উদাহরণ হয়ে থাকবে, নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত হবে বলে আমি ভীষণভাবে আশাবাদী। কিন্তু আবার রাজনীতি বাধা হয়ে দাঁড়াবে কিনা সেটি, রাজনীতি বাধা হয়ে দাঁড়ায় না যদি গণতান্ত্রিক রাজনীতি থাকে, যদি মানুষের ভোটাধিকার নিশ্চিত থাকে, যদি মানুষ মত প্রকাশ করতে পারে, যদি মিডিয়া স্বাধীন হয়। অবশ্যই আপনি দেখেছেন বিএনপির সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কার্টুন আঁকতেন শিশির, তিনি তো অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ, তিনি কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছেন। আসছি আপনার সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে দুর্নীতি। এখানে গত 17 বছরে দুর্নীতি এমনভাবে হয়েছে, মসজিদের ইমাম থেকে শুরু করে, টয়লেট ক্লিনার থেকে শুরু করে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত দুর্নীতি হয়েছে। সো এটা একটা ব্যাপক বিষয়, সামগ্রিক বিষয়। আমি নিশ্চিত প্রফেসর ইউনূস উনি হচ্ছেন গ্লোবাল মানুষ, ওনার খুব স্পষ্ট ধারণা আছে কিভাবে এই ছোট্ট বাংলাদেশের এই দুর্নীতির হিসেব করে ঢেলে সাজাতে হয়, পুরো দুর্নীতিটার রিকভারি কিভাবে করা হয় আমি নিশ্চিত উনি করতে পারবেন। বাবুল ভাই, একই সাথে শেষ মন্তব্যটা একটু শুনে নেই, শেষ লাইন কি বলবেন? আমরা একদম প্রায় শেষের দিকে, শেষ মন্তব্যে কি বলবেন? শেষ মন্তব্য হচ্ছে আমরা আশাবাদী, বাংলাদেশ সবসময় জেগে উঠেছে, বাংলাদেশ জেগে উঠবে, আবার সুন্দর বাংলা হবে, গণতন্ত্রের বাংলাদেশ হবে, ভোটাধিকারের বাংলাদেশ হবে, স্বাধীন বিচার বিভাগ হবে, নাগরিক অধিকার ফেরত আসবে, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা আমরা করছি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার শেষ মন্তব্য কি থাকবে আব্দুল্লাহ ভাই? একই কথা রিপিট করতে হবে। আমরা যে সুন্দর বাংলাদেশ, আমরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অকাতরে প্রাণ দিয়েছিলেন এই দেশের মুক্তিযোদ্ধারা, সেই স্বপ্ন কিন্তু অধরা রয়ে গেছে। আমরা সেই স্বপ্নের বাংলাদেশটাই আমরা চাই। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে আমাদেরকে যে স্বপ্নগুলো 1971 সালে দেখানো হয়েছিল, সেটা 52 বছর 53 বছর পরেও অধরা থাকবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে স্বপ্নই রয়ে গেছে। আজকের নতুন প্রজন্ম কিন্তু সেই স্বপ্নই তাদের হাতে যাতে ধরা দেয়, সেটাই তাদের কাছে তাদের প্রত্যাশার জায়গা। যাতে আমরা এখন যেরকম মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি, কোনো আতঙ্ক নাই, ফোনে কথা বলার সময় বারবার দেখতে হয় না রেকর্ড হচ্ছে কিনা, হোয়াটসঅ্যাপে করছি নাকি ডাইরেক্ট ফোনে করছি, এই যে একটি আতঙ্কের জায়গা তৈরি হয়েছিল রাতের বেলা, কখন ভয়ভীতি মুক্ত এবং সত্যিকারের গণতান্ত্রিক যে জায়গা, গণতন্ত্রের যে স্পেসগুলো, সেগুলো যাতে
স্থায়ীভাবে নিশ্চিত হয়, সাময়িক না, ডক্টর ইউনূসের সময়ের জন্য শুধু না, স্থায়ীভাবে যাতে হয় এবং সেগুলো যাতে টেকসই হয় পরিবর্তনগুলো। যে অসংখ্য ধন্যবাদ ইকতেদার আহমেদ। পরিবর্তনগুলো যাতে টেকসই হয়। জি জি দেখুন যে এই সরকারটির যে আগমন, এটা হলো যে উইল অফ দ্য পিপল, জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষা, যেটাকে ল্যাটিনে বলা হয়েছিল ভক্স পপুলি, জন আকাঙ্ক্ষা। এই সরকারের আগমন, এই সরকারের নিকট কিন্তু আমাদের সমগ্র জাতির প্রত্যাশা অনেক। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছিল দুর্নীতি। যদি এই একটা সমস্যা যদি আমরা সমাধান করতে পারি, তাহলেও আপনি দেখবেন যে আমাদের যে জাতীয় ক্ষেত্রে আমাদের অর্থনীতি বলেন, আমাদের যে এই যে জিডিপি বলেন, আমাদের পার ক্যাপিটা ইনকাম বলেন, প্রত্যেক ক্ষেত্রে দেখবেন যে আপনি যে অল্প সময়ের মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন ঘটেছে। তো এই সরকারকে আমার মনে হয় আর কি যে প্রায়োরিটি দিয়ে যেটা দেখতে হবে সেটা হচ্ছিল একটা দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। জি, বাবুল ভাই মনে হচ্ছে কিছু যুক্ত করবেন, আমরা শেষ করব। দুর্নীতি একদম জিরো হবে এটা আশা করবার বিষয় নয়। আমি 20-25টা দেশে আমি মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেছি। দুর্নীতি সব দেশেই কম বেশি আছে, কেউ সোজা খায়, কেউ বাঁকা হয়ে খায়। তবে বিষয়টা এইটা যে দুর্নীতি কতটা মিনিমাম লেভেলে থাকে। শফিক রেহমানের একটা সেই জয়দিনের লাল গোলাপ শফিক রহমান স্যার, ওনার সাথে অনেক প্রোগ্রাম করবার সৌভাগ্য হয়েছে। ওনার একটা লেখনীতে আমি দেখেছি, উনি একটা লিখেছিলেন যে গণতন্ত্রের অপরিহার্য কিন্তু অনাকাঙ্ক্ষিত উপাদান হচ্ছে দুর্নীতি তৃতীয় বিশ্বের জন্য। কাজেই দুর্নীতিটা কতটুকু সহনীয় পর্যায়ে, মিনিমাম পর্যায়ে আছে, এটাই বড় কথা। জি, আব্দুল ভাই ইন্টারেস্টিং বিষয় বোধহয় লক্ষ্য করেছেন সর্বশেষ যে এই গত 15 বছরে সবচেয়ে বড় লুটেরা হিসেবে যাদের নাম আছে 2-3 জনের মধ্যে একজনের ব্যাপারে রিপোর্ট এসছে যে তিনি এদেশের নাগরিকই নন, অন্য দেশের সাইপ্রাসের নাগরিকত্ব সপরিবারে নিয়ে এদেশ থেকে শত কোটি টাকা, হাজার লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে এদেরকে ধরেন যে শীর্ষ দুর্নীতিবাজ যারা, এদেরকে যদি বিচারের আওতায় যদি না আনা হয়, তাহলে কিন্তু ধরেন আমরা শুনলাম যে সালমান এফ রহমান উনি হুমকি দিয়েছেন যে তাকে যদি ছেড়ে দেওয়া হলে ঠিক করে দিবেন, আর তাকে যদি জেলে আটক রাখা হয় তাহলে হচ্ছিল তিনি মানে এই যে ঋণ পরিশোধ করবেন না, এবং তার যে 80,000 লোক তার এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, তাদের বেতন ভাতা দিবেন না। তো এটা তো ধরেন অনেকটা তো হুমকির মতোই, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে লোন নিলে উনি যে পরিমাণ ঋণ বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছেন তার তো সব মানে তার অ্যাসেট থেকে লাইবিলিটি অনেক বেশি। ঠিক যে সালমান এফ রহমান বলেন, তারপরে এই যে এস আলম যার কথা যে আব্দুল্লাহ ভাই বলল, এদের সকলের কিন্তু হলো সম্পদের চেয়ে দেনা অনেক বেশি। তো সুতরাং এদের বিরুদ্ধে মানে যথাযথ ব্যবস্থা এবং আমরা সকল ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি হোক, এই প্রত্যাশাটা রেখে আজকের মতো শেষ করছি। ইকতেদার আহমেদ, এম আব্দুল্লাহ এবং ফজলে হুদা বাবুল, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।